TV9 বাংলায় আপনাদের স্বাগত। আর আজকে আমার সঙ্গে দেবশ্রী রায়। দেখেই বোঝা যাচ্ছে যে আমরা পুজোর ছবির জন্য এই আড্ডাটা দেব। একদম। তুমি প্রথমে আমাকে যেটা বলো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সাথে জুটি, সেই জুটিতে ফিরে আসা। আমাকে পরিচালক পথিকৃৎ বলছিল যে চুমকিদির মধ্যে একটা খুব স্পেশাল ব্যাপার হচ্ছে যখন মিঠুন চক্রবর্তীর সাথে সিন থাকে তখন চুমকিদি আলাদা করে তার জন্য একটা প্রস্তুতি নেয়। এটা সত্যি কিনা তুমি একটু আমাকে বলো যে এরকম কিছু করো কি? অ্যাকচুয়ালি আমার বলা যেতে পারে যে আমি যখন কাজ করি তখন মানে এর আগে কোনো প্রস্তুতি থাকে না আমার। হ্যাঁ, একটা মনে মনে ছোঁকে নি চরিত্রটা, তারপর যেই ক্যামেরাটা অন হয় তখন মানে আমি আমার যেটা এফর্ট সেটা লাগাই চরিত্র হিসেবে। ঠিক। মিঠুনদার সঙ্গে যে এই যে জুটি হিসেবে ফিরে আসা, যেটা নিয়ে এত আলোচনা আমরা করছি, তোমাদের সব পুরনো কথা উঠে আসছে, এই সময়ের কথা উঠে আসছে, এই জুটিটাকে ফিরিয়ে আনা তুমি সেটাকে কিরকম ভাবে দেখছো? একটু আগের এক্সপিরিয়েন্সটাও আমায় বলো আর এইবারের অভিজ্ঞতাটাও বলো। এক্সপিরিয়েন্স ওভারঅল এক, কারণ হচ্ছে মিঠুনদার সঙ্গে ছবি করা মানে হই হুল্লোড় সেটে মজা করে খাওয়া দাওয়া করে আড্ডা মেরে ছবি করা। আমার তো কোনো ডিফারেন্স মনে হয়নি যে এতটা গ্যাপ, তারপরে আবার একসঙ্গে এলাম স্ক্রিনে। মিঠুনদার কাছে তুমি যদি জিজ্ঞেস করো মিঠুনদাকে ভেবেছিলিস, তারও তাই মনে হবে। ফিলিংসটা একই, মানে মিঠুনদার সঙ্গে কাজ করা একটা আলাদা মজা। ঠিক ঠিক। আর এইবারে যখন শুটিং করলে কতটা চেঞ্জ করেছে বলো তো? সময়ের সাথে সাথে তো একটা কিছু হয় যে মানুষ আরো পরিণত হয়, কিছু একটা চেঞ্জ হয়। পরিণতটা আলাদা, কিন্তু অ্যাজ এ পার্সন নেচার সেম, কোনো তফাৎ নেই। যেমন হই হই এর পেছনে লাগা, ওর পেছনে লাগা, খুনসুটি, এগুলো আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো বদলায়নি। ঠিক। তোমার যে মিঠুনদার সাথে জুটি, এটা আমরা বলি যে এই জুটিটা ভীষণ স্পেশাল। প্রথম যখন তোমরা কাজ করেছিলে তখন তো এই যে সিনেমা দেখতে যাবেন দর্শকরা, সেটার একটা অন্য মাত্রা ছিল। এখন আমরা বলি যে দর্শকের সংখ্যা সেই তুলনায় কমেছে, তো সেই সময় তোমরা কিরকম রিয়াকশন পেতে, তোমার কিছু মনে আছে কিনা? অসাধারণ রিয়াকশন, মানে বলা যায় না। মানে দিনের পর দিন ছবি চলছে, গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, প্ল্যাটিনাম জুবলি, এইগুলো তার দেখা যায় না। হ্যাঁ, যে চেন হলে রিলিজ হওয়া, হ্যাঁ মানে একটা এক্সাইটমেন্ট, এই ছবিটা দেখতে যাব, ওই ছবিটা দেখতে যাব, টিকিট ব্ল্যাক হওয়া, সেগুলো আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তো সেটা একটা অন্য পরিবেশ ছিল, অন্য জায়গা ছিল, কিন্তু এখন সেটা নেই, সেটাকে মিস করি। তো এটা নিয়ে তোমাদের মধ্যে কনভারসেশন হয় কিনা কোনো, বা শুটিং এর সময় কোনো কনভারসেশন হচ্ছিল কিনা? আমার মনে হয় যে এই যে একটা ক্রেজ, দেবশ্রী মিঠুন একসঙ্গে একটা জুটি, তো এইটা যে দর্শক ভালোবাসে, হ্যাঁ এই জুটিটাকে, এবং দেখতেও চায়, খুব জনপ্রিয় জুটি। তো আমরা যতটুকু যাই করি দর্শক খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে এই জুটিটাকে, মানে ভালোবাসেন এনি কেস, বিকজ আমাদের হয়তো অন স্ক্রিন রেসিপ্রোকেশনটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আমরা রাজনীতির নিরিখে দেখি, তুমি তো এই মুহূর্তে রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু দল হিসেবে তো মিঠুনদা আর তোমার দুটো আলাদা ক্যাম্প। যখন তুমি ছিলে কিরম ভাবে ভাবো? বা না না, ক্যাম্প ফ্যাম্পের কোনো ব্যাপার না। হ্যাঁ, এন্ড অফ দ্য ডে উই আর আর্টিস্ট। এবং মিঠুনদা অনেক বড় মাপের শিল্পী, এবং তার সঙ্গে কাজ করা একটা মানে অভিজ্ঞতার ব্যাপার এবং গর্বের ব্যাপারও। তো সেই দিক দিয়ে মানে আমি ওই সব দেখি না, পলিটিক্যাল কালার, I don't see all that. মানে শিল্পী শিল্পী, সে কোন দল থেকে আসছে আমার দেখার দরকার। ঠিক। তুমি আমাকে বলো যে যখন তুমি রাজনীতিতে খুব সক্রিয় ছিলে তখন সমানে ফোন করে আমি তোমাকে বলতাম হচ্ছে যে চুমকিদি আরো বেশি ছবি করো, চুমকিদি আরো বেশি অভিনয় করো, সিরিয়াল করো, যাতে তোমায় রোজ দেখতে পাই। তো তুমি আমাকে বলো রাজনীতি ছাড়ার ডিসিশনটা এলো কোথা থেকে? না, আমার মনে হলো যে আমি বোধহয় পেরে উঠছি না, মানে আমি শিল্পী বেশি, পলিটিশিয়ান কম। তো কোথাও যেন একটা ওয়াজ ফিলিং ভেরি আনইজি। তো যার ফলে দেখলাম না, আমি বরঞ্চ অভিনেত্রী হিসেবে আমাকে মানুষ ভালোবাসে, তো আমার মনে হয় ওই দিকটাই একটু মন দেওয়া উচিত আমার।
ঠিক, সেই জন্য সেই ডিসিশনটা নিলাম আমি। এখন আমরা যেটা দেখেছি যে এইবার পুজোর আগে যেরকম শহরে আমরা এরকম আরজি করের মতো একটা কাণ্ড দেখেছি, সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, অনেকের এক এক রকম বিশ্লেষণ থেকেছে। তোমার বিশ্লেষণটা কি রকম ছিল, বা সেইটার নিরিখে মনে হয় কিনা রাজনীতি থেকে সরে এসে খুব ভালো হয়েছে? দেখো, ঘটনাটা হচ্ছে সত্যি যেটা হয়েছে খুবই একটা দুঃখজনক ব্যাপার হয়েছে। মানুষ কিন্তু খুব ডিস্টার্ব এই বিষয়ে। মানে এবারে পুজো আমি জানি না, অনেকেই হয়তো সেলিব্রেট করবে না। খুব একটা অদ্ভুত একটা পরিবেশের মধ্যে আছি আমরা, অ্যাটমসফিয়ারটা খুবই মানে সবাই খুব ভারাক্রান্ত। তো সেইখানে আমার মনে হয় যে এই অবস্থায় যদি শাস্তির কথা বলো তাহলে এটাই বলবো, যেমন আমারও বাড়িতে, আমি বলতে চাই না, আমার দুর্ঘটনা ঘটেছে, আমার মিসহ্যাপ হয়েছে একটা, মানে 4 সেপ্টেম্বর আমার দিদি চলে গেছে, যার ফলে কি হচ্ছে আমিও সেলিব্রেট করছি না। তো এই বিষয়ে একটা আমার দিদি সব মিলিয়ে একটা কি হয়, যখন মানুষ খুব দুঃখিত থাকে, খুব ডিস্টার্ব থাকে, তখন গুরুজন বা বন্ধু বান্ধব বলে হ্যাঁ রে একটু বাইরে থেকে ঘুরে আয়, বা একটু মন হালকা হবে, বন্ধুদের সঙ্গে একটু গল্প কর, বা একটা সিনেমা দেখায় মনটা হালকা হবে। তো আমি সেইটা ধরে বলছি যে মানুষকে আমি বলছি, আপনারা যদি মন হালকা করতে চান তাহলে শাস্ত্রী দেখুন, ঠিক আমার মনে হয় খুব ভালো লাগবে। কিন্তু এই শাস্ত্রী যে ছবিটা, এটা একটা অন্য ধরনের গল্প। আমি যখন শুনেছিলাম বিটুর কাছে তখনই মনে হয়েছে ইটস আ ভেরি ডিফারেন্ট সাবজেক্ট। এবং একটা না, আমরা যে ছবিগুলো করেছি, এমএলএ ফাটাকেষ্ট বলো বা যুদ্ধ বলো, মহাগুরু বলো, ওই পুরনো একটা ফ্লেভার আছে ওর মধ্যে, এর মধ্যে। তো সেইটা পাবে মানুষ অনেকদিন পর। এই যে এমএলএ ফাটাকেষ্ট, এটা একটা কাল্পনিক চরিত্র, কিন্তু মনে হয় না যে রাজনীতির এরকম একটা লোক যদি থাকে, যদি দায়িত্ব নেয়, তাহলে রাজ্যের সিচুয়েশন অনেক ভালো হতে পারে, বেটার হতে পারে। তোমার সত্যি মনে হচ্ছে কিনা যে এই রাজ্যটা যেরকম ভাবে চলছে সেটায় কোনো অস্বস্তি আছে? তোমার নিজের ভাবনাটা কি এটা নিয়ে? অস্বস্তি তো আছে, মানুষ তো ভালো নেই, আমি এইটুকুই বলতে পারি। আর তারকারা যারা অভিনয় করেন, যাদেরকে আমরা মনে করি যে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার হিসেবেও দেখি, বিকজ তাদের জনসাধারণের ওপর অনেকটা প্রভাব, তারা যখন রাজনীতির সাথে জড়িয়ে যান এবং এমন দলের সঙ্গে হয়তো তারা অ্যাসোসিয়েটেড হলেন যে দলের সব কাজকর্ম নিয়ে মানুষের নানা রকম অভিযোগ আসছে, তখন অসুবিধা হয় কিনা, মানে সেই নিরিখে তোমার মনে হয়? দেখো, আমি তো তাদের জায়গায় নেই, আমি বলতে পারবো না তাদের কি মনে হয়। ঠিক, আমি ইন্ডিভিজুয়ালি যা মনে করেছি আমি সেটাই করি। হ্যাঁ, মানে তোমার সেই জায়গা থেকে মনে হয় কিনা যে রাজনীতি থেকে সরে সেই সময়টা খুব ভালো হয়েছে? না, রাজনীতি থেকে আমি সরেছি কারণ আমি বুঝতে পেরেছি যে আমি করতে পারছি না কাজটা। তো কি হলো, আমি যখন কাজটা করলাম খুব অনেস্টলি করলাম কাজটা, এবং অনেস্টলি কাজটা করার ফলে কি হলো, অনেকটা সময় দিলাম, যার ফলে এইটা একটু হয়তো আমার ভুল হয়েছে যে আমি নেগলেক্ট করেছি এই সেক্টরটা, যার ফলে ওই দিকটা কনসেন্ট্রেট করতে গিয়ে আমি যে কোনো কাজ করি আমি ওইটার উপর ভীষণ মন দিই সেই সময়টা। মানে তুমি যে বলছো যে এই যে করতে পারলাম না, সেটা কি এটা যে মানে সেই দলের থেকে তোমায় করতে দেওয়া? না 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 না, কথাটা হচ্ছে যে মানে আমি যেটা ফুল টাইম দিয়েছি, কিন্তু মানুষের মনোভাব আলাদা। হ্যাঁ, মানে তবুও আমাকে বদনাম শুনতে হয়েছে। আমি কিন্তু রেগুলার যেতাম, রেগুলার মানুষের কথা শুনেছি, কিন্তু কোথায় কিছু মনে হচ্ছিল আমার অস্বস্তি, আমি ঠিক মেনে নিতে পারছি না কিছু ব্যাপার, যার জন্যই সরে এসেছি আমি। ঠিক, এবার তুমি আমাকে বলো যে দুর্গাপূজার ছবি হলে তো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। আগে ভীষণ ছিল, আমরাও যেতাম পুজোর ছবি দেখতে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, তো সেই কথাটা মনে পড়ে, কিন্তু আমার জানি না সেভাবে মানুষ যায় কিনা ছবিটা দেখতে। তবে এখন এই মুহূর্তে ভীষণ ডিস্টার্ব তো মানুষ, ওই জন্যই মানে বলছি যদি একটু দেখে মন হালকা হবে, সেটাই বলতে পারি আমি। এইটা যেটা তুমি বললে যে মাঝে মাঝে মনে হয় যে অভিনয়কে আমি একটু ইগনোর করেছি, সেই সময়টা 10 বছর 10 ইয়ার্স একটা লম্বা অনেক লম্বা সময়। তোমার আফসোস হয় কিনা এখন? আফসোস তো হয়, কারণ আমি তো ওইটা কনসেন্ট্রেট করতে গিয়ে এই সাইডটা মানে খুব একটা নজরই দিইনি। হ্যাঁ, এবং অনেকে গুজবও ছড়িয়েছে উনি এখন ইন্টারেস্টেড নয় ছবি করতে, তো এইটাও আমায় খুব এফেক্ট করেছে। কেন ইন্টারেস্টেড না, সবাই তো কাজ করছে, যারা পলিটিক্স করছে তারা তো কাজ করছে। তো সেরকম আমার যারা
নিন্দুক, যারা নিন্দা করে, তারাই হয়তো রটিয়েছে যে আমি ইন্টারেস্টেড নয়, কিন্তু আমি সবসময় ভালো চরিত্রের জন্য ইন্টারেস্টেড। এই যে আমরা দেখছি যে নায়ক নায়িকা যারা রয়েছেন, তোমার পরের প্রজন্মের নায়ক নায়িকাদেরও দেখছি, টলিউডের এত বেশি রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া, এটা কি তোমার মনে হয় যে না হলে ভালো হতো? আমার মনে হয় না হলেই ভালো হতো। কেন, একটু আমাকে ব্যাখ্যাটা বলো, মানে ভাবনাটা বলো। দেখো, যে শিল্পী, আমি ইন্ডিভিজুয়ালি বলছি, আমি একজন শিল্পী, অনেক জিনিস শিল্পীরা একটু হয়, সেন্সিটিভ হয়, হ্যাঁ, একটু ইমোশনাল হয়, আর আমি অ্যানিমাল লাভার, সো সেই দিক দিয়ে আমি মানে ভীষণ বেশি রিয়াক্ট করি সব ব্যাপারে। তো এরকম বেশি রিয়াকশন করা মানুষের বোধহয় স্যুট করবে না পলিটিক্সটা। যদি কোনো শিল্পী বেশি শিল্পী হয়, কম পলিটিশিয়ান হয়, তাহলে ওটা লেভেল হবে না। আর কোনো শিল্পী যদি মনে করে না আমি দুটো একসঙ্গে চালাবো, সেটা তার ব্যাপার। টেলিভিশন নাকি সিনেমা, এইটার দেখো আমার কাছে, দেখো যখন আমি একটার পর একটা ছবি করছি, তখনও কিন্তু টেলিভিশন করেছি, তখনই হিট হয়েছে সব সিরিয়ালগুলো। আর তখন অবশ্য প্যাটার্নটা আলাদা ছিল, সেটা হচ্ছে ধর 7খানা এপিসোড বা 8খানা এপিসোড বা 26টা এপিসোড, এভরি উইকে একটা করে হবে। তা এখন তো রেগুলার হয়ে গেছে, সো রেগুলারটা একটু মানে আমি করেছি সর্বজয়া, কিন্তু কি হয় পুরো ডিট্যাচ হয়ে যায় বিশ্ব দুনিয়ার থেকে, একদম আলাদা হয়ে। ইটস লাইক অফিস ওয়ার্ক, গেট আপ ইন দ্য মর্নিং, গো, মানে 8টা 9টায় শেষ হলো, মানে ফিরতে ফিরতে রাত, কোনো মতে খেয়ে শুয়ে পড়া, আর কারোর সঙ্গে সম্পর্ক নেই, কিছু নেই, কোথাও যেতে পারছি না। মানে এটা একটা ভীষণ একটা মানে, আর মানে এপিসোড নামাতে হবে, এটা বিরাট চাপ, এপিসোড শেষ করতে হবে। তো ওই টেনশনটা, এই ডেলি যে রেগুলার এটা ভীষণ চাপের ব্যাপার। কিন্তু আমি যখন সিরিয়াল করেছিলাম, সেটা কিন্তু প্রত্যেক উইকে একটা করে দেখাতো, তো সেই দিক দিয়ে ওইটাও সিনেমা ফরম্যাটেই হয়েছে জিনিসটা, তো ওটা কিছু ফিল করিনি আমি। বাট ওয়েব সিরিজ লাইক আ মুভি। হ্যাঁ, এইবার তোমার শুটিং ফ্লোরে সবার সাথে কাজ করে কিরকম লাগলো? সোহম তো তোমার খুব আদরের, আমরা জানি, আবার মিঠুনদার কাছে তুমি খুব প্যাম্পার্ড, সেটাও জানি। তো আমাকে সোহমের সঙ্গে একটাই সিন আছে, আদারওয়াইজ আমার কোনো মানে স্ক্রিন শেয়ার করিনি। প্রোডিউসার হিসেবে রোজ দেখা হয়েছে, ও খুব প্রোডিউসার, মানে রেগুলার এসে দেখা টাকা সব ঠিকঠাক হচ্ছে নাকি, ঠিক, সেক্ষেত্রে ভালো লেগেছে। যখন মিঠুন চক্রবর্তীর সাথে আমরা কথা বলি, যখন সোহমের সাথেও কথা বলি, আমরা বলি যে সামগ্রিকভাবে আমরা দেখছি যে বাংলা ছবি অতটা ভালো করছে না যতটা ভালো তোমাদের সময়ে করতো। কলকাতার রসগোল্লার মতো একটা গান তো এখন হয় না, হবেও না, রিমেকও করা হয়েছে, ফেলিওর, পরিষ্কার বলছি। কারণ দেবশ্রী রায় মানে কলকাতার রসগোল্লা মানে দেবশ্রী রায়, ওর বাইরে কেউ ভাবতে পারে না। হ্যাঁ, তো সেইটা তুমি যখন নিজে দর্শক হিসেবে বিশ্লেষণ করো, তোমার কি মনে হয় কোথায় কোথায় আমাদের একটু খামতি থাকছে? দেখো অনেক বদলে গেছে তো সিনারিও, তো সেটা তো বলতে পারবো না কোথায় খামতি, কারণ মানুষের অনেক অপশন এসে গেছে। যেমন আমরা যেমন মানে আমাদের সময় যেমন ছিল একদম সকাল থেকে খুব এক্সাইটমেন্ট, দুপুর ম্যাটনি শো দেখতে যাব, ইভিনিং শো দেখতে যাব, সেই জিনিসটা নেই। মানে একটু শপিং করে নিলাম, একটা সিনেমা দেখতে বসে গেলাম পপকর্ন হাতে নিয়ে, এরকম এখন মেন্টালিটি ওরকম হয়ে গেছে। তো আগে তো একটা এক্সাইটমেন্ট থাকতো, সে কোনো মতে দুপুরে খেয়ে দৌড়াতে হবে সিনেমা হলে, ওই এক্সাইটমেন্ট, অমুক আর্টিস্ট আছে ওর ছবিটা দেখতে হবে। এখন তো কোনো অমুক আর্টিস্ট বলে দেখতে হবে না, কন্টেন্টটা কিরম দেখ তাহলে দেখবো। ঠিক, আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম যেখানে মিঠুন চক্রবর্তী বলছিলেন যে 4টে জেনারেশন আমাকে বিয়ে করতে চেয়েছে। তুমি সেই কনভারসেশনটাতে ছিলে বলে আমি ছিলাম, ভালো লাগছিল, মজা লাগছিল। তো তুমি এটা আমাকে বলো, যে মিঠুন চক্রবর্তী হিরো, মিঠুন চক্রবর্তীকে কখনো বিয়ে করতে ইচ্ছা হয়েছে কিনা? না, আমরা তো পারিবারিক বন্ধু, মানে সেক্ষেত্রে মানে আমার পেছনে লাগা ছোটবেলা থেকে, আমাদের বাড়িতে কাটানো, মার হাতে রান্না খাওয়া, তো ওরকম একটা বাড়ির সদস্যর মতো। আমার বাবা খুব ভালোবাসতেন মিঠুনদাকে, উনি খুব মানে কম কথা বলতেন, তো মিঠুনদা এসে খুব হাসাতো আমার বাবাকে। সো ওইরকম একটা অ্যাটমসফিয়ার না, ওই সব কোনোদিন মনে আসেনি আমার। বড়দিকেও তুই তুকারি করে নাম ধরে ডাকে মিঠুনদা, পূর্ণিমা, কৃষ্ণা, তুই কেমন আছিস, কিরে তোর কি হলো, তুই মোটা হয়ে গেলি, এরকম টাইপের। জুমা, তোমাকে এরকম কি বলে যাতে তোমার একটু রাগ হয়, রেগে যাও, এরকম অনেক কিছু, মানে শুটিং এ আর বলো না, যাচ্ছে তাই করে, মানে কিছুটা বল, মানে একটা তো মানে সাংঘাতিক এমএলএ ফাটাকাস্ট সেটে করেছিল, এটা হচ্ছে যে
আমাদের নাইট শুটিং ছিল, ওই একটা দিওয়ালির গান ছিল, তো সেইটা নাইট শুটিং হচ্ছে। তো কি হচ্ছে, এরকম একটা আর্টিস্টদের বসার জায়গা আছে, তারপরে এরকম সরু একটা প্যাসেজ আছে, ওখান থেকে গিয়ে সেটটা বিল্ড আপ হয়েছে। তো এবার সাউথ থেকে কোরিওগ্রাফার এসছে, তো হচ্ছে শর্ট দিচ্ছি, একবার আমি দিচ্ছি, মিঠুনদা দিচ্ছে, ডুয়েট দিচ্ছি, আবার চলে আসছি, বসছি। এবার যখন বসে আছি অফ টাইমে, তখন বলছে যে চুমকি তুই তো একবার এখান দিয়ে এলি, তা আমি একটা কথা বলি, একটু বলে দিই, আমি আগে শুটিং করেছি বলে। হ্যাঁ বলো কি হয়েছে? বলছে এখানে একটু সাবধান, মানে যখন আসা যাওয়া করবে একটু দেখে যাস ভাই। কেন? বলে রাত্রিবেলা নাম করতে নেই, ওইসব উপদ্রব আছে, তো এই জায়গাটা অন্ধকার, তো একটু দেখে যাবি। ঠিক আছে, হয়তো লাগছে মনে মনে, এখান দিয়ে ফার্স্ট তো চলে গেছে তত্তর করে, এখন তো একটু কিরকম একটা ভয় ভয় করছে। বলছে ম্যাডাম শর্ট রেডি, ম্যাডামকে বুলাও। তো সে অ্যাসিস্ট্যান্ট বলে চলে গেছে। এবার আমি উঠে হাঁটতে আরম্ভ করেছি। এবার হাঁটছি, হঠাৎ দেখি এখানটা কি একটা ফিল করলাম আমি, এইখানটা ঘুরেছি সাপ, মানে কাঁধে একটা সাপ। আমি ওই যে চিৎকার করেছি ফুল রামজিতে ওই রাত্রিবেলা, পুরো ইকো হয়েছে আমার চিৎকারটা, মানে আমি যে পড়ে যাইনি সেটাই অনেক ইয়ে। তারপর থেকে মিঠুনদা দাঁড়িয়ে আছে পেছনে, মানে উনি ছেড়ে দিয়েছেন আস্তে করে। তারপর আমি মানে যা গালাগাল দিয়েছি ওগুলো বলতে পারবো না, ওগুলো এখানে বলা যাবে না। আর মিঠুনদা বলে যে অ্যাকচুয়ালি ও ভীষণ ভালোবাসে আমার পেছনে লাগতে ওর সাথে, কারণ আমি রেগে গেলে খুব এনজয় করে ওটা, মানে গালাগাল দিলে আরো শুনতে চায় ওগুলো, সেইটার জন্য। হ্যাঁ, কারণ মিঠুনদা খুব ভালো গালাগাল দিতেও পারেন। হ্যাঁ, মানে শুনতেও, মানে আমার মুখে শুনবে, নাহলে সেদিন মানে ভাতটা হজম হবে না, ভাতটা হজম হবে না। আর দেবশ্রীর সাথে আমার ফ্যামিলি রিলেশন একটা আছে, ওকে রাগিয়ে দিই, রাগিয়ে দিলেই গালাগাল খেতে হয় আমার, ওই হেভি 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 গালাগাল। একটা জিনিসে কাবু করা যায় মিঠুনদাকে, সেটা হচ্ছে ঝাল, ঝালে কাবু করা যায়। হ্যাঁ, তো আমি একদম মানে মুড়ি মাখাও তো রোজ রেগুলার মুড়ি মাখতো মহাগুরুর সেটে, আমি দেখছি মুড়ি মাখছে সবার জন্য, মানে মিঠুনদা রোজ রোজ কেন তুমি মাখবো, আমি মাখবো, আমাকে মাখতে দাও, চান্স দাও, আয় মাখবি তো আয়। আমি এতটা লঙ্কা নিয়ে লুকিয়ে মুঠো করে গেছি, লুকিয়ে লুকিয়ে মাখছি, হ্যাঁ মাখ শুরু কর, হ্যাঁ মাখছি, তুই দিয়ে দিয়েছি, পুরো মাখছি। এই যে তোমাদের এত সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ একটা কাজের পরিবেশ, এই মুহূর্তে আমরা টলিউডে কত কিছু শুনছি যে কাজের পরিবেশ ঠিক নেই, নায়িকাদের জন্য কাজের পরিবেশ। আমাদের ভীষণ ভালো অ্যাটমসফিয়ার ছিল, মানে আমাদের শুটিং অনেক দিন ধরে হতো। এখন তো গল্প শুনি 12 দিনের শেষ, 13 দিনের শেষ, আমাদের তো একটা টাইম স্প্যান, একটা আউটডোর আলাদা, ইনডোর আলাদা, মানে নানান রকম হতো। তো ন্যাচারালি আমাদের বাইরে টাইমটা কাটাতে হতো, ইনডোর হতো, মানে এরম ছিল। সেটে সবাই কাজ করছে, তখন তো ইনডোর অনেকটা হতো। এবার খবর পেলাম অমুক আর্টিস্ট অমুক ছবিতে কাজ করছে, তমুক আর্টিস্ট অমুক ছবিতে কাজ করছে, ও চুমকি আছে, ব্যাস সবাই মানে হয়তো আমার সেটে এলো, গল্প করতে, ঠিক আছে দেখা হবে দেখা হবে, আমি আসছি, শর্ট ইয়ে করে দিয়ে শর্ট দিয়ে আবার চলে গেলাম। একটা গোল ঘর মতো ছিল এন্টিওয়ানে, ওখানে বসে আড্ডা। এবার সব ডিরেক্টররা টানাটানি করছে, আর্টিস্টদের আনতে পারছে, শর্ট রেডি, শর্ট গল্প করে যাচ্ছে, তারপরে একসঙ্গে খাওয়া। তারপর যখন ছবি শেষ হতো আমরা কাঁদতাম সবাই যে আর দেখা হবে না, এরকম একটা ছিল ভীষণ। আর যত সিনিয়র শিল্পী ছিল তারা এই চুমকির ঘরটা কোথায় দেখি, যাতে প্রোটেক্ট করে রাখতে পারি। তারপরে আমি যেমন সৌমিত্রদা সেটে থাকবে, তখন একটু বিছানা করে দেওয়া, এ করে দেওয়া আউটডোরে গিয়ে, হ্যাঁ নানান রকম এরকম, মানে একটা ফ্যামিলির মতো আমরা থাকি। তোমার কি মনে হয় যে এই যে নেগেটিভ কথাটা আমরা শুনি কাজের পরিবেশ নিয়ে, এটাকে কিভাবে ডিল করা উচিত? আমি না খুব দুঃখিত, এগুলো আমি জীবনে শুনিনি তো, অভ্যস্ত নই, খুব খারাপ লাগে শুনতে, মনে হচ্ছে কেন এরকম হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। জুটি নিয়ে একটা প্রশ্ন করতে চাই তোমাকে। মিঠুনদার সাথে যেরকম তোমার সুপারহিট জুটি, কোন ছবিটা সবচেয়ে প্রিয় তোমার মিঠুনদার সাথে, বা যদি দুটো তিনটে তুমি বলতে চাও? মিঠুনদার সাথে যেহেতু হিট ছবি ত্রয়ী, এমএলএ ফাটাকেষ্ট, একটা ভালো ছবি করেছিলাম চাকা, খুবই ভালো ছবি ছিল, ওইটা খুব মানে ভালো লেগেছে করতে। আর দর্শক হিসেবে এই প্রশ্নটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে আমরা সবসময় বলি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তোমার দারুণ জুটি, কেন? আচ্ছা আরেকটা ছবি বলি, এক সেকেন্ড, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ
ঠাকুর রামকৃষ্ণ হয়েছিলেন মিঠুনদা, আমি শারদা মা হয়েছিলাম, হেমা মালিনী মা কালী হয়েছিল। ওটা করতে ভীষণ ভালো লেগেছে, এনজয় করেছি। ঠিক, আমাকে বলো যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তোমার জুটিটা কেন আমরা দেখতে পাচ্ছি না, আর কি কখনো দেখতে পাবো না? সেটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, তুমি আমার লাস্টে যেটা বলো সেটা হচ্ছে যে এই যে শাস্ত্রী আসছে, এখানে তো আমরা দেখেছি একটা জ্যোতিষ ভার্সেস বিজ্ঞান, এরকম আমাদের কাছে কনসেপ্টটা এটাই আছে। এই ছবিটার যে বার্তাটা, সেইটা তুমি কিরম ভাবে বলতে চাও? মানে তুমি যেহেতু গল্পটা জানো, সেই হিসাবে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কতটা জ্যোতিষে বিশ্বাস করো সেটাও জিজ্ঞেস। আমি জ্যোতিষে বিশ্বাস করি, এবং দেখছো অনেক আংটি আছে আমার। হ্যাঁ, তো আই বিলিভ। হ্যাঁ, তো ইনফ্যাক্ট আমার মানে বড় মামার ছেলে আমাকে গাইড করতেন, উনিও চলে গেছেন 23 অগস্ট। তো আমি এখন ভাবছি কার কাছ থেকে গাইডেন্সটা নেব। তো এটা আমি বিশ্বাস করি, কারণ এটা আমার মনে হয় বৃষ্টিতে তুমি যদি ভেজো, একটা ছাতা দেয়, ইটস এ প্রোটেকশন। সো দ্যাট ওয়ে, কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, এই সময়টা ব্যাড ফেজ, গুড ফেজ, এগুলো আছে, এগুলো মানি আমি। ঠিক। আর ওই ছবির বার্তাটা আমাকে বলো, মানে এবং মানে ওভারঅল হচ্ছে আমি খুব স্পিরিচুয়াল পারসন। সময়, শুভ সময়, এই সময়, সেই সময়, এগুলো মানি আমি। ঠিক। আর ছবির বার্তাটাই আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা শুনছি কনসেপ্টটা জ্যোতিষ ভার্সেস বিজ্ঞান, বাট আলটিমেটলি আমরা কি বার্তা পেতে চলেছি ছবিটার মাধ্যমে? দেখো, এটা একটা অন্য ধরনের ছবি, এটা একটা কনফ্লিক্ট, সায়েন্স অ্যাস্ট্রোলজি, কিন্তু মানে এটা মানে পুরো অ্যাস্ট্রোলজি মানে ছবি দেখলে বুঝতে পারবে, ইটস এ টোটালি ডিফারেন্ট কনসেপ্ট। তো সেই দিক থেকে আমার মনে হয় মানুষের ভালো লাগবে। তো সেটাই হচ্ছে বার্তা। ইটস আ ভেরি নিউ সাবজেক্ট, বাংলায় হয়নি। তো মানুষ আমার মনে হয় নিজেদের রিলেট করতে পারবে, যে এইখানে যাচ্ছে এই জ্যোতিষী, সেই জ্যোতিষী, সো এইটা রিলেট করতে পারবে দর্শক, এটা ভালো লাগবে।